মানে বাঁচার জন্য তারা কতটা মরিয়া ছিলেন। সিডার গাছের প্রায় 15 ফুট উপরে ভাঙা ডালও দেখা গেছে, মানে আগুনের কাঠ জোগাড় করতে কেউ কেউ গাছেও উঠেছিলেন। এরপর উদ্ধারকারীরা কাকে খুঁজে পান? একই দিনে আরো 2টো দেহ পাওয়া যায়। ওনারা ডেটলভ আর কলমোগরভাকে খুঁজে পান। ওনাদের জমে যাওয়া দেহের ভঙ্গি দেখে মনে হয়েছিল ওনারা হয়তো তাঁবুতে ফিরতে চাইছিলেন। ডেটলভ একটা ছোট বার্চ বা ছোট ঝোপ টপকে যেতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা টপকাতে পারেননি। আর কলমোগরভা তাঁবুতে ফেরার চেষ্টা করেছিলেন, যেন উনি প্রবল হাওয়ার বিরুদ্ধে এগোতে চেষ্টা করছিলেন, আর উনি এইভাবে পড়ে গিয়েছিলেন। ওনারাও কি হাইপোথার্মিয়াতেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, ওটাই মৃত্যুর কারণ। কিন্তু প্রথম 2টো দেহের থেকে ওনাদের দেহে আঘাতের চিহ্ন বেশি ছিল। এই দেহ দুটোর পায়ের গাঁটে কিছু আঘাত ছিল, আর মুখের কিছু জায়গায় চামড়া ছিল না। আর কলমোগরভার কবজিতে লম্বাটে কালশিটে পড়েছিল, যেন কেউ তাকে কিছু দিয়ে মেরেছে। আহা, বেশ। ডিয়াতলভ আর কলমোগরভার জমাট বাঁধা মৃতদেহ পাওয়া গিয়েছিল তাঁবুর দিকে ফিরে আসার পথে, প্রায় 1.5 কিলোমিটার দূরে। মনে করা হয় ওনারা প্রাণপণে তাঁবুতে ফেরার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ফেরার আগেই মারা যান। যখন উদ্ধারকারীরা অনুসন্ধান চালাচ্ছিলেন, ওনারা এমন কিছু খুঁজে পান যা এই থিওরির সঙ্গে একেবারেই মেলে না। ওনারা স্লোবটিনকে পান। উনি কলমোগরভা আর ডেটলভের মাঝামাঝি জায়গায় ছিলেন। ওনার কি অবস্থা ছিল? স্লোবটিনের খুলি ফেটে গিয়েছিল। ওনার খুলি ফেটে গিয়েছিল? হ্যাঁ। এখানে আসার সময় আমরা বেশ খাড়া ঢাল আর গিরিখাতও দেখতে পেয়েছি। আমরা অনেক ধারালো পাথরও দেখেছি। আপনার কি মনে হয় পড়ে গিয়ে আঘাত লেগে ওনার মাথা ফেটে যেতে পারে? এরকম হতে পারে? এখানে যে কেউ পড়ে গিয়ে মাথা ফাটতেই পারে, আচ্ছা, কিন্তু এখানে বলাটা কঠিন যে কেউ ওদের খুন করার জন্য এরকম নৃশংসভাবে আঘাত করতে পারে। আমার মতে ফাটার আকারটা রাইফেলের বাঁটের সাথে মিলে যায়। এটা সন্দেহজনক। আচ্ছা, 5 জনের হিসেব পাওয়া গেল। এরপরে বাকি 4 জনকে খুঁজে পেতে কি আরো কিছুটা সময় লেগেছিল? 2 মাস লেগে যায়। 2 মাস পর? আচ্ছা, ওনাদের তো জলের মধ্যে পাওয়া গিয়েছিল, তাই না? ঠিক তাই। শেষ 4টে দেহ পাওয়া গিয়েছিল সেডার গাছ থেকে প্রায় 200 ফুটেরও বেশি দূরত্বে। ওনারা একটা ছোট নদীর জমে যাওয়া জলে প্রায় 12 ফুট বরফের নিচে চাপা পড়েছিলেন, আর সেই কারণেই ওনাদের দেহ উদ্ধার হতে 2 মাসেরও বেশি সময় লেগেছিল। ডুবিনিনা, কলোভাতো, জোলোটারিও আর তিবো ব্রেনিয়র। অন্যান্য সঙ্গীদের তুলনায় এনাদের দেহে আঘাত অনেক বেশি ভয়াবহ ছিল, আর এইখানেই ব্যাপারটা বেশ রহস্যময় হয়ে উঠল। হ্যাঁ, যে প্যাথোলজিস্ট অটোপসি করেছিলেন তার মতে এদের 3 জনের আঘাত ছিল গাড়ির সাথে ধাক্কা লাগার মতো, মানে মেজর ট্রমা। মেজর ট্রমা। একজনের রিব কেজের 12টা রিব ভেঙে গিয়েছিল, খুলি ফেটে গিয়েছিল। অনেকের মতে ওনাদের বুকের হাড় ভেঙেছিল বরফের ওজনের চাপে। ওনাদের বাকি আঘাতগুলোর ক্ষেত্রে অবশ্য এই ব্যাখ্যা চলে না। ওদের মধ্যে 2 জনের চোখ ছিল না, আর একজনের জিভ ছিল না। এটা মনে রাখতে হবে, এগুলো 2 মাস পরের ব্যাপার। জীব আর চোখ না থাকার সহজ ব্যাখ্যা হলো কোনো প্রাণী বা পোকা খেয়ে নিয়েছে। এই গোটা দুর্ঘটনায় এটাই সব থেকে নাটকীয় আর ভয়াবহ বর্ণনা, কিন্তু আমার মতে একদিক থেকে দেখলে এটার ব্যাখ্যা পাওয়াই হয়তো সব থেকে সহজ ব্যাপার। মৃতদেহগুলো এখানে পড়েছিল, আর কোনো বন্য প্রাণী এসে তাদের দেহ খেতেই পারে। হাইকারদের আঘাতগুলো কিভাবে লেগেছিল এটা নিয়ে ডিয়াতলভ রিসার্চারদের মধ্যে বিতর্ক আছে। অনেকের মতে এগুলো ছিল আক্রমণের চিহ্ন। ওনারা কি অন্য কোনো কিছুর ভয়ে তাঁবু থেকে বেরিয়ে পালাচ্ছিলেন? হাইকারদের ক্যামেরাতে তোলা শেষ একটা ছবি অবশ্যই ব্যাখ্যা দিতে পারে। এই আলোগুলোর সম্পর্কে বলুন। কয়েকটা ক্যামেরা রিলের একদম শেষ দিকে কিছু অদ্ভুত ছবি রয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে যে মাথার উপরে আকাশে একটা আলোর ঝলক দেখা যাচ্ছে। আরেকটা ছবি দেখে তো মনে হচ্ছে যে ওনারা হয়তো লেন্স ক্যাপটাই যথেষ্ট দ্রুততার সঙ্গে খুলতে পারেন। সেই সময় আকাশে অদ্ভুত আলো দেখা যাওয়ার ব্যাপারে কোনো খবর আছে কি আপনার কাছে? অনেক।
এমনকি কেস ফাইলগুলোতে অন্তত আকাশে আলো দেখার 3টে ঘটনার কথাও আছে। লোকেরা সেই ঘটনা রিপোর্টও করেছেন। অন্য লোকেও আকাশে অদ্ভুত আলো দেখেছিলেন? হ্যাঁ, অনেকের মতে এই ছবিগুলোতে আসলে ইউএফও দেখা গেছে, তবে যে ছবিগুলো নিয়ে আলোচনা তার একটা ছাড়া বাকি ছবিগুলো জলে ক্ষতিগ্রস্ত হওয়া ক্যামেরা থেকে পাওয়া গেছে। তাই 1959 সালে সাইবেরিয়াতে ইটি এসেছিল কিনা সেটা এই ছবিগুলো থেকে প্রমাণ হয় না। মাইক অন্য প্রত্যক্ষদর্শীদের রিপোর্টগুলো বিশ্বাস করেন। ওনার মতে আকাশের আলোর সঙ্গে পৃথিবীর কিছু একটার সম্পর্ক আছে। আচ্ছা, ওই আলোগুলো কিসের হতে পারে? ওটা কি উল্কার আলো, নাকি কোনো মিসাইল লঞ্চ করা হচ্ছিল? ওটা কি কোনো অস্ত্র পরীক্ষার আলো হতে পারে? আমার ব্যক্তিগত মতামত মিসাইল লঞ্চ হয়েছিল বা কোনো কেমিক্যাল ওয়েপন টেস্ট হচ্ছিল। ইউএফও বা এলিয়েন স্পেস ক্রাফট নয়, আসলে ওই এলাকায় মিসাইল পরীক্ষা চলার সম্ভাবনাই বেশি। 1959 সালে, মানে যে বছর ড্যাতলভ গ্রুপ মারা যায়, সেই বছর সোভিয়েত R-12 ডাভিনা মিসাইল তৈরি শুরু করে, যেটা 2.3 মেগাটন নিউক্লিয়ার ওয়ারহেড, ট্রেডিশনাল এক্সপ্লোসিভ বা কেমিক্যাল ওয়েপন্স পেলোড বহনে সক্ষম ছিল। ইয়েকেটেনবার্গে ইউরি কেনসেভিচ আমাকে ধাতুর এক টুকরো দিয়েছিলেন, যেটা অনেকের মতে রকেট ফিউল ট্যাঙ্কের অংশ, আর এটাই ছিল ড্যাতলভ গ্রুপের মৃত্যুর কারণ। এই ধারণাটা বেশ বিশ্বাসযোগ্য। এখন অনেকগুলো ধাঁধার সূত্র মিলে যাচ্ছে। ওনারা কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, তাঁবু থেকে বেরিয়ে এসেছিলেন। ছবিগুলো কিসের সেটাও বোঝা যাচ্ছে। ওনারা হয়তো এমন কাউকে বা এমন কিছু একটা দেখে ফেলেছিলেন যেটা ওনাদের দেখার কথা ছিল না। আরও একটা অদ্ভুত তথ্য আছে যা এই অস্ত্র পরীক্ষার ধারণাটাকেই আরো জোরালো করে। রেডিয়েশন পাওয়া গিয়েছিল, হাই লেভেল রেডিয়েশন। ওনাদের জামা কাপড়ে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গিয়েছিল, তাই তো? হ্যাঁ, আশ্চর্যের কথা হলো মাত্র 3 টুকরো জামা কাপড় রেডিও অ্যাক্টিভ হয়েছিল। ওগুলো কি খুবই রেডিও অ্যাক্টিভ ছিল? হ্যাঁ, অনেকটাই বেশি। আমাদের সঙ্গে গাইগার কাউন্টার আছে। আমরা এই জঙ্গল থেকে কিছু স্যাম্পল নেব, দেখা যাক আমরা কোনো রেডিয়েশনের চিহ্ন খুঁজে পাই কিনা। যদি সত্যিই বিশেষ কিছু হয়ে থাকে তাহলে হয়তো এখন এখানে রেডিয়েশনের চিহ্ন পাওয়া যাবে। ঠিক তাই। দেখা যাক এই থিওরির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলুন কাজ শুরু করি। 1950-এর দশকে কোনো নন নিউক্লিয়ার বা কেমিক্যাল ওয়েপন পেলোড বসানো সোভিয়েত মিসাইলের বিস্ফোরণ ঘটলে তার চিহ্ন হয়তো এখনো এখানে পাওয়া যেতে পারে। আমরা গাইগার কাউন্টার নিয়ে জঙ্গলের দিকে চললাম, আর রেডিয়েশন মাপার এককের নাম হলো সিভার্টস। 105। একটু পুরনো গাছগুলো খুঁজে দেখব, দেখা যাক কি পাওয়া যায় সেখানে। পৃথিবী পৃষ্ঠে নর্মাল রেডিয়েশন প্রায় 0.15 মাইক্রোসিভার্টস। যদি এখানে কোনো মিসাইল পরীক্ষা হয়ে থাকে তাহলে আমাদের গাইগার কাউন্টারে এই মাপটা অনেকটাই বেড়ে যাবে। 111.16, 0.22, 0.33। এই দেখুন 0.33, মানে আমরা চেস্ট এক্সরের মাত্রা পেরিয়ে গেছি। এটা উল্লেখযোগ্য। দেখা যাক এই গাছ থেকে আর কি জানা যায়। যদি রেডিয়েশন থাকে বা যদি কোনো কেমিক্যালের চিহ্ন থেকে থাকে তাহলে সেটা নিশ্চয়ই এই গাছের মধ্যে থেকে যাবে। এই গাছের গুঁড়ির মধ্যে এখানে 60 বছর আগে কি হয়েছিল তার রেকর্ড থাকতে পারে। সেটা জানার জন্য আমাদের কোর স্যাম্পল সংগ্রহ করতে হবে। আর এই যে কোর, সেই রাতটা মোটামুটি এই টাইম লাইনে হবে যখন হাইকাররা মারা গেছিলেন। আমরা এটা পরীক্ষাগারে নিয়ে যাব, দেখবো ভিতরে কিছু আছে কিনা। আমরা অনেকগুলো গাছের কোর সংগ্রহ করলাম। এসব করতে করতে দিনের আলো ফুরিয়ে এলো। আমাদের দ্রুত শেল্টারে ফিরতে হবে, না হলে ড্যাতলভ 9 যে প্রবল ঠান্ডায় মারা গেছিল আমাদের অবস্থা তেমনই হতে পারে। তাপমাত্রা শূন্যের থেকে 30 ডিগ্রি কম, আর প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া দিচ্ছে। উইন্ড চিল প্রায় -55 ডিগ্রি। জায়গাটা খুবই দুর্গম। মাউন্টেন অফ দ্য ডেড। হ্যাঁ, ড্যাতলভ গ্রুপ প্রায় 60 বছর আগে যে পরিস্থিতির মুখে পড়েছিল আমরা তার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। হাওয়ার গতি প্রচন্ড বেড়ে গেছে, আর এই হাওয়া থেকে বাঁচার জন্য এখানে কোনো শেল্টারও নেই। এই অবস্থায় কেউ কি তাঁবু থেকে বাইরে বেরোয়? এটা পাগলামি। আমি ভাবতেই পারছি না যে ওরা আবার খালি পায়ে ছিল। সত্যি মনে হয় ওরা কোনোভাবে নিরুপায় হয়ে গিয়েছিল। আমার মতে ওদের জোর করে বার করে দিয়েছিল। আপনার মতে ওনাদের তাঁবু থেকে বেরোতে বাধ্য করা হয়? আমি নিশ্চিত। কেন বলছেন? ওনারা ভয় পেয়ে তাঁবু থেকে বেরোননি, ওনারা আকাশ দেখার জন্যই তাঁবু থেকে বেরিয়েছিলেন। আকাশে ওনারা কি দেখতে পারেন? সেই রাতে অনেকেই আকাশে আলোর ঝলক দেখার কথা বলেছেন, আর ওনাদের মধ্যে একজনের গলায় ক্যামেরা ঝুলছিল।
এর থেকে মনে হয় ওনারা কোনো কিছুর ছবি তুলতে চাইছিলেন, আমার তো তাই মনে হয়। আমরা ক্যামেরাগুলো থেকে একটা অদ্ভুত ছবি পেয়েছি যেখানে আলোর গোলার মতো কিছু একটা দেখা যাচ্ছে। ধরে নিচ্ছি যে ওনারা আকাশে কিছু একটা দেখতে বেরিয়েছিলেন, কিন্তু তারপর কি হলো? তারপর কেউ তাদের আক্রমণ করে আর তাদের মধ্যে মারামারি হয়। আপনি মনে করেন যে সেই সময় কেউ এসে ওনাদেরকে আক্রমণ করেছিল? একজনের বেশি লোক ছিল। ডেরি থিওরি অনুযায়ী একজন বা কয়েকজন মিলে ডিয়াতলভ গ্রুপকে তাঁবুর নিরাপদ আশ্রয়ে ফেরা থেকে আটকায়। এতে ওই ঘটনার অনেকগুলো সূত্র অবশ্য মিলে যাচ্ছে, কিন্তু একটা মেজর ইস্যু থেকেই যাচ্ছে। প্রাথমিক উদ্ধারকারী দল এমন কোনো ফুটপ্রিন্ট পায়নি যা বাইরের লোকের পায়ের ছাপ বলে চিহ্নিত করা গেছে। ওখানে অন্য কেউ ছিল এমন কোনো ফিজিক্যাল এভিডেন্সও কখনো পাওয়া যায়নি, আর আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। আপনার কি মত? আপনার মতে এখানে ঠিক কি হয়েছিল? আমার মতে কেমিক্যাল ওয়েপন টেস্টিং হচ্ছিল এইখানে। এটা কি আপনার ধারণা? আমার মতে কোনো বম পরীক্ষা হচ্ছিল, আর তাতে এমন কোনো কেমিক্যাল ছিল যার কারণে ওনারা সংক্রামিত হন এবং ধীরে ধীরে এখানে উন্মাদ হয়ে যান। আপনার মতে কেউ কি ওনাদের তাঁবু থেকে বার করে দিয়েছিল? রাসায়নিক ওনাদের দেখে গিয়ে ওনাদের অস্থির করে তোলে আর ওনারা তাঁবু ছেড়ে পালিয়ে যান। আর তারপর হয়তো ওনারা তাঁবুতে ফেরার পথ খুঁজে পাননি। মাইকের থিওরি সম্ভব হতেও পারে। আমরা কোর স্যাম্পল পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হতে পারবো। তো দুজনের মত আলাদা। একজন বলছেন যে তারা আকাশে কিছু দেখতে পেয়েছিলেন, সেটা কোনো ওয়েপন টেস্ট হতে পারে। হতে পারে। তারপর তারা এমন কারোর সামনে পড়ে গিয়েছিলেন যে তাদের তাড়া করেছে, আর আপনার মতে ওনাদের মাথার ঠিক ছিল না, তাই ওনারা তাঁবু থেকে বাইরে বেরিয়ে গেছিলেন। আমার মতে ওনারা পাগল হয়ে গেছিলেন। আমরা শুধু জানি যে এই জায়গায় 60 বছর আগে ওনারা তাঁবু থেকে বাইরে বেরিয়ে গেছিলেন। আমরা জানি এখানে হইচই, গন্ডগোল আর খুন হয়েছিল। এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে তাঁবুতে ঢুকে শরীরটা একটু গরম করে নেওয়া। হ্যাঁ, চলুন। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। ঠান্ডাটা অসহ্য হয়ে উঠেছে। আমরা দ্রুত আমাদের গরম তাঁবুতে ঢুকে পড়লাম। হাওয়ার ঝাপটা তাঁবুর দেওয়ালে এসে লাগছে। আগুনের মধ্যে আরো একটু কাঠ দিয়ে দিন। আমাদের স্টোভ আমাদের পরিণতি অন্যরকম হতে দিচ্ছে না, যে পরিণতির কথা আমাদের সবার মনে করছে। আচ্ছা বন্ধুরা, শুভরাত্রি। এবার একটু ঘুমানো যাক। পরের দিন ভোরবেলা। হাওয়ার গতি এখনো কমেনি, কিন্তু ফিরে যাওয়ার আগে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে। ডিয়াতলভ পাসে একটা বিশাল বিচ্ছিন্ন পাথরের কাছে একটা মার্কার আছে। এটা সেই 9 জন হাইকারের স্মৃতি বহন করছে যারা এখান থেকে একটু দূরে মারা গিয়েছিলেন। 1959 এই পাশে যে হাইকাররা প্রাণ হারান তারা হলেন ডিয়াতলভ ইগর, কলমোগরভা সিনা, দুরুশেঙ্কো ইউরি, স্লোবোদিন রুস্তম, ক্রিভুনিশেঙ্কো ইউরি, কোলেভাতোভ আলেকজান্ডার, দুবেনিনা লুদমিলা, টিবুব্রিনিওল নিকোলাই, জোলোতারিয়ভ সিমিয়ন। যারা এখান দিয়ে গিয়ে আর ফিরে আসেননি তাদের স্মৃতিতে এই পাসের নাম হয়েছে ডিয়াতলভ। ওনাদের শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা স্নোমোবিলে চেপে ফেরার পথ ধরলাম। ফেরার পথটাও পাশে আসার সময়ের মতোই সতর্কভাবে চলতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা স্নোমোবিল ছেড়ে ট্রাকে উঠছি। তারপর ট্রেন ধরে ইয়েকাটেরিনবার্গে ফিরতে পারছি। কিন্তু আমি শহরে ফিরে আসার পরেই আমার বন্ধু ইউরি কুনসেভিচের একটা ফোন পেলাম। উনি সম্ভবত গুরুত্বপূর্ণ কিছু একটা খুঁজে পেয়েছেন। তাই বাড়ি না ফিরে আমাকে ইয়েকাটেরিনবার্গ লাইব্রেরিতে আসতে হয়েছে, যেখানে ইউরি আমার সঙ্গে ওলেগ আর্কিপার পরিচয় করালেন। এই কেসে নতুন লিড পাওয়া গেছে। আচ্ছা, কি পেয়েছেন? 1959 সালে এই ডকুমেন্টটা লিখেছিলেন ভার্সিলি ইভানোভিচ টেম্পলালভ। উনি ছিলেন ওই এলাকার চিফ প্রসিকিউটর। এটা ওনার একজন ইনভেস্টিগেটরের উদ্দেশ্যে উনি লিখেছিলেন। সোভিয়েত অথরিটি 21শে ফেব্রুয়ারির আগে কোনো উদ্ধারকারী দল পাঠায়নি। হাইকারদের ফেরার নির্ধারিত সময়ের প্রায় 10 দিন পরে কিছু কেস ফাইল রিলিজ করা হয়েছে, কিন্তু তদন্তের প্রথম দিকের খুব সামান্য কিছু ফাইল পাওয়া গেছে। তাই যে কোনো নতুন তথ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি এটা কিভাবে সংগ্রহ করলেন?
এটা কেটারিনবার্গের সেই তদন্তকারীর আর্কাইভে ছিল। ওনার স্ত্রী এটা আমাকে দিয়েছিলেন। এর মধ্যে আপনি গুরুত্বপূর্ণ কি খুঁজে পেলেন? তারিখ। এর তারিখ? এখানে এই তারিখটা দেখুন। তারিখটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 1959। এতে লেখা আছে প্রসিকিউটর অফিসাররা হাইকারদের হারিয়ে যাবার কথা জানতো, আর উনি সেটাই তদন্ত করতে গেছিলেন। এটা অসম্ভব, কিছুই বোঝা গেল না। ওনাদের ওই তাঁবু তো 26 ফেব্রুয়ারির আগে পর্যন্ত পাওয়া যায়নি, তাই না? তাহলে এই প্রসিকিউটর ওই এলাকায় 15 তারিখ তদন্ত করতে যাচ্ছেন কিভাবে? এই ডকুমেন্ট তো থাকারই কথা নয়। এই ডকুমেন্ট তো থাকারই কথা নয়। এই ডকুমেন্টটা আসল। এখানে হাতের লেখা আর টেকনিক্যাল অ্যানালিসিস করে এটাকে আসল বলে কনফার্ম করা হয়েছে। আর 15 তারিখের কথা এক জায়গাতেই লেখা নেই। এই ডকুমেন্টে সেটা বেশ কয়েক জায়গায় লেখা রয়েছে। কিন্তু ওলেগ এটা ছাড়াও আরো ডকুমেন্ট নিয়ে এসেছেন। এখানে আরেকটা রোমান হরফে 2 লিখে ফেব্রুয়ারি বুঝিয়েছে। এতে বলছে কেস শুরু হয়েছিল 6 ফেব্রুয়ারি 1959। পরের পাতাতেও 6 লেখা আছে। তার মানে আমরা এই ঘটনার যে সময়টার কথা বলছি, এই ডকুমেন্টগুলো কি সেটাকে ভুল প্রমাণ করছে? হ্যাঁ, আমাদের মতে এই ডকুমেন্ট থেকে বোঝা যাচ্ছে দিয়াতলভ গ্রুপের মৃত্যুর কথা অথরিটিজ অনেক আগে থেকেই জানতো। এটা একেবারে হাতে গরম প্রমাণ। হ্যাঁ, সম্ভবত। এটা যদি প্রমাণ হয় তাহলে বোঝা যাচ্ছে সোভিয়েত গভর্নমেন্ট এর মধ্যে জড়িত ছিল। সরকারি তদন্ত শুরু হওয়ার আগে এই 20 দিনে কি ঘটেছিল? ওরা কি কেমিক্যাল ওয়েপন টেস্টিং এর প্রমাণ ঢাকা দিচ্ছিল, নাকি অন্য কিছু? তদন্ত যাতে সম্পূর্ণ না হয় তার চেষ্টাও করা হয়েছিল। এমনকি সোভিয়েত যুগের পরেও সরকার কেস রিওপেন করার অনেকগুলো আবেদন নাকচ করে দেয়। আপনি কি মনে করেন এই কেসের কি কোনো সমাধান কখনো হবে? অথরিটি যদি এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করে তাহলে নিশ্চয়ই উত্তরটা খুঁজে পাওয়া যাবে। আপনার আশা দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ইউরি, দেখা করে খুশি হলাম। আমাকে এটা Thank দেখাবার you. জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউরি আর ওলেগের মতে এই নতুন ডকুমেন্টগুলো ওনাদের উত্তর খুঁজে নিতে সাহায্য করবে। ওনাদের শুভেচ্ছা জানালাম আমি, তবে ফেরার আগে আমাকে আরো এক জায়গায় যেতে হবে। 1959 মার্চ থেকে মের মধ্যে ডিয়াতলভ হাইকারদের 7 জনকে এইখানে সমাধিস্থ করা হয়, এই মিখাইলস্কো সেমেট্রিতে। সোভিয়েত গভর্নমেন্ট এই ঘটনা চাপা দেওয়ার সব রকম চেষ্টা করা সত্ত্বেও অন্ত্যেষ্টির দিন বন্ধু, আত্মীয় আর সহপাঠীদের একটা বিশাল জমায়েত হয়েছিল। আমি একটা মার্কারের দিকে এগিয়ে গেলাম। ডিয়াতলভ হাইকারদের সকলের উদ্দেশ্যে এই গ্রেভস্টোনটা বসানো হয়েছিল। ওনাদের একজনের ডায়েরির একটা গল্প মনে পড়ে যাচ্ছে। 60 বছর আগের ঘটনা। ইয়াং আলেকজান্ডার কোলেভাটভ ওনার 25তম জন্মদিন পালন করেছিলেন। তারিখটা ছিল 13 জানুয়ারি 1959। হাইকাররা ওনার তাঁবুতে এসেছিলেন। সাশাকে, ওনাকে এই নামেই ডাকা হতো, দলের পক্ষ থেকে একটা প্রেজেন্ট দেওয়ার জন্য। ওনাকে একটা লেবু দেওয়া হয়েছিল। উনি সঙ্গে সঙ্গে সেটাকে টুকরো করে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন। ওনাদের গল্পের এমন মুহূর্তগুলোই আমাদের সামনে দৃষ্টান্ত। ওনাদের মৃত্যুর কালো ছায়া জীবনের উজ্জ্বল দিককে যেন কখনো ঢেকে না ফেলে। আমি যখন রাশিয়া থেকে ফিরছি, আমার মনে এই রহস্য সমাধানের ইচ্ছে আগের থেকে আরো প্রবল হয়ে উঠেছে। আমি রাশিয়া থেকে বাড়ি ফিরে এসেছি, কিন্তু তদন্ত বন্ধ হয়নি। ইউরি যেটাকে রকেটের অংশ বলেছিলেন তার পরীক্ষার ফল এসে গেছে। অ্যানালিসিস থেকে জানা যাচ্ছে এই জিনিসটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। মিসাইল তৈরির অন্যান্য উপাদানের সঙ্গে এটাও থাকে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই অংশটা UR-100, যেটা সোভিয়েত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। যদিও UR-100 এর ফার্স্ট জেনারেশনের উৎপাদন হাইকাররা মারা যাওয়ার অনেক বছর পর শুরু হয়েছিল। এবার আমরা গাছের কোরগুলো দেখব। আমাদের স্যাম্পল থেকে কেমিক্যাল কন্টামিনেশনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যদিও রেডিয়েশনের চিহ্ন পাওয়া গেছে। তবে সেটা এমন শক্তিশালী কিছু নয় যে তার থেকে বড় কোনো বিপদ হতে পারে। আর ডিয়াতলভ গ্রুপের অন্তত 2 জনের পোশাকে রেডিয়েশনের চিহ্ন পাওয়া যায়।
ক্রিভনিশেঙ্কো আর স্লোবোদিন নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কাজ করতেন, তাই ওনাদের পোশাকে রেডিয়েশনের সম্ভাবনা সেখান থেকেও হতে পারে। যদি ওখানে মিসাইল পরীক্ষা হয়েও থাকে, সেটা প্রমাণ করার মতো বিশ্বাসযোগ্য কোনো এভিডেন্স নেই। তাহলে আমরা কি জানতে পারলাম? অনেকগুলো প্রচলিত ধারণা আমরা পরীক্ষা করে দেখেছি, যেগুলো বাতিল হয়ে গেছে। তবে আমার বিশ্বাস যে এখনো দুটো সম্ভাবনা বাকি রয়ে গেছে। প্রথম আর সব থেকে সম্ভাব্য হলো প্রাকৃতিক বিপর্যয়, একটা শক্তিশালী তুষার ঝড় আর তাপমাত্রা ভয়ঙ্কর কমে যাওয়া, বা হয়তো ছোট তুষার ধস, যার ভয়ে হাইকাররা তাঁবু থেকে বেরিয়ে পড়েছিলেন আর ঝড়ের মধ্যে পড়ে আর ফিরে আসতে পারেননি। আর কি কি হতে পারে? কোনো এক্স ফ্যাক্টর যার কথা আমরা জানি না, কোনো ডেয়ার বা মারামারি, অথবা একের পর এক কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া। কারণ ওনাদের বয়স কম ছিল, ওনারা যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, কিন্তু এমন চরম পরিস্থিতিতে ভুল তো হতেই পারে। এখানে এভিডেন্সগুলো যথেষ্ট এক্সটেন্সিভ, একই সঙ্গে ভীষণ রকম অসম্পূর্ণ। এই শূন্য স্থানগুলো পূরণ করতে না পারলে এই কেস সমাধান করা যাবে না। তবে আমরা জানতে পেরেছি আরো নতুন প্রমাণ হয়তো শীঘ্রই পাওয়া যেতে পারে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইয়েকাটেরিনবার্গে পাওয়া নতুন ডকুমেন্টগুলো আর ডিয়াতলভ দুর্ঘটনার ৬০তম বর্ষপূর্তিতে আমাদের করা তদন্তের ফলে তৈরি হওয়া নতুন আগ্রহের কারণে রাশিয়ান গভর্নমেন্ট ঘোষণা করেছে যে এই কেস আবার ওপেন করা হবে। ওনাদের ফরেনসিক এক্সপার্টরা পূর্ণোদ্যমে কাজ করলে আর আর্কাইভগুলো ভালোভাবে রিভিউ করলে হয়তো সেই খুঁজে না পাওয়া পাজল পিসটাও পাওয়া যেতেই পারে, যাতে এই রহস্যের সমাধান হবে। এই ট্রিপে আমাকে এমন শারীরিক আর মানসিক পরীক্ষার মুখে পড়তে হয়েছে যা এর আগে খুব বেশিবার হয়নি। আমার এখনো মনে হয় যে আমি হাইকারদের পদাঙ্ক অনুসরণ করছি না, ওনাদের সঙ্গেই হাঁটছি। আমি পরিচয় পেয়েছি ওনাদের বন্ধুত্ব, ওনাদের উচ্চাকাঙ্ক্ষা আর ওনাদের সাহসের। ওনাদের জীবন দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেলেও ওনাদের অভিযানের নির্ভীক মানসিকতা কিন্তু চির অমর হয়ে থাকবে আর আমাদের অনুপ্রেরণা দেবে।